জনিক নকরেক তার সাথে প্রায় 21 বছর ধরে আসলে বোঝার চেষ্টা করেছি একটা বিষয় যে বিষয় নিয়ে হয়তো আমরা কথা বলবো। অনেকেই হয়তোবা না জানতে পারি যে আমরা যে মান্দি বলছি, মান্দি মানে গারো হিসেবে যারা পরিচিত, আমাদের বই পুস্তকে কিংবা রাষ্ট্র যে তার একটি আইন করেছে 2010-এ, যেটিকে বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010, সেটার মধ্যে একটা তফসিল ঘোষণা করেছে যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য যে জনগোষ্ঠী আছে যারা নিজেদেরকে একসাথে আসলে আদিবাসী বলেছে, তাদের আবার ভিন্ন ভিন্ন জাতিগত পরিচয় আছে। এরকম একটি জাতি যারা মান্দি, যারা নিজেদেরকে মান্দি আসলে বলেন, কিন্তু তারা অন্য জায়গায় আসলে গারো হিসেবে পরিচিত। তো সেই জনগোষ্ঠী এবং পৃথিবীতে খুব কম জনগোষ্ঠী আছে যে জনগোষ্ঠী হচ্ছে একটি মাতৃসূত্রীয় জনগোষ্ঠী, যেটি আসলে ম্যাট্রিলিনিয়াল। হ্যাঁ, যেমন আমাদের বাঙালি সমাজ যেরকম একটি প্যাট্রিলিনিয়াল সমাজ, হ্যাঁ, যে একটা পিতৃসূত্রীয় সমাজ, মানে হচ্ছে আমাদের যে বংশগত নাম, পরিচয়, উপাধি কিংবা আমাদের সম্পত্তির উত্তরাধিকার, সামাজিক মালিকানা, এগুলা সাধারণত মানে বাবার মাধ্যমে বাহিত হয়, মানে বাবার বংশের মাধ্যমে। কিন্তু পৃথিবীতে এমন সমাজ আছে যার পরিচয় এবং সামাজিক সম্পদের মালিকানা মায়ের বংশের মাধ্যমে বাহিত হয়। তেমন একটি মাতৃসূত্রীয় সমাজ হচ্ছে মান্দি। বাংলাদেশে আরো অনেক সমাজ আছে, যেমন খাসি, লেঙ্গাম, এমনকি হাজং যে সম্প্রদায়, তাদেরও যে গোত্রের যে পরিচয় সেটিও মায়ের মাধ্যমে আসলে বাহিত হয়। তো এই যে মান্দি সমাজ, যেটি আসলে আমরা গোত্র বলছি, মান্দিরা বলছে মাহারি। যেমন জনিক নকরেক, এই যে জনিক তার নাম, উনি হচ্ছে নকরেক, উনি একটি মাহারি থেকে এসেছেন। মূলত মাহারিটা হচ্ছে একটি মারাক। মূলত মূল যে তাদের গোত্র সেটি হচ্ছে সাংমা এবং মারাক, উনি মারাক থেকে এসেছেন। এই নকরেক মাহারিটা কিন্তু উনি পেয়েছেন তার মায়ের কাছ থেকে। তার মায়ের নাম হচ্ছে ওয়ানচিমনি নকরেক। এটা কখনোই বাবার মাধ্যমে আসলে হয় না এই সমাজে। এমনকি এই সমাজে বংশগত যে সামাজিক সম্পত্তি, যেমন যদি জমি হয়, সেই জমিকে আসলে তারা বলছেন হচ্ছে আখেং, মানে যেটি সামাজিক জমি, এটি একটি বংশের হয়, এটির কোনো ধরনের ব্যক্তি মালিকানা থাকে না। মানে এটির মালিক কখনোই হচ্ছে মানে হরেন কিংবা হচ্ছে দিদি বা এরকম কেউ আসলে নয়, মানে কোনো ব্যক্তি নয় যেটির মালিকানা, শুধুমাত্র একটি গোত্র আসলে এটির মালিক। এবং কখনো কখনো সেই মালিকানাটি কোনো একটি পরিবারের যে সবচেয়ে ছোট মেয়ে থাকে, ছোট মেয়েকে নকনা মনোনীত করা হয়। নকনা হচ্ছে যিনি এই সামাজিক সম্পত্তির আসলে মালিকানার উত্তরাধিকার হবেন। এবং এই নকনার জন্য একজন, যখন তার বিয়ে হয় তখন একজন জামাই নির্বাচন করা হয় যাকে নক্রম বলে। এই নকনা এবং নক্রমের এক ধরনের বিয়ে হয় এবং তাদের পরিবারেও যে সম্পত্তি, এটি হচ্ছে তার মায়ের যে সম্পত্তি, তার মার কাছ থেকে যে সম্পত্তি পেয়েছিলেন, তার মা থেকে যে পেয়েছিলেন, কিংবা যদি কেউ না থাকে তাহলে এই নকরেক যে মাহারি, এই নকরেক মাহারির কাছে আবার এই বংশগত সম্পত্তি ফেরত যাবে। মানে এটা ওই মাহারি মিলে ঠিক করবে আসলে এই সম্পত্তি কার কাছে আসলে যাবে কিংবা কিভাবে রক্ষিত হবে। তো এই যে সমাজ, যে মানে মান্দি বা গারো সমাজ, বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল, ময়মনসিংহ, এমনকি ঢাকা বিভাগীয় ঢাকা জেলাতে বা গাজীপুর জেলাতে, আমাদের নেত্রকোনাতে, শেরপুর, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, এই জায়গাগুলোতে আছেন। এবং কিছু মান্দিরা মূলত হচ্ছে সিরাজগঞ্জেও আছেন। সিরাজগঞ্জে যেখানে তাঁতের কাজ করা হয়, ওইখানে তারা অনেকদিন আগে আসলে চলে গিয়েছিলেন। মূলত এই জনগোষ্ঠী একসময় কৃষিকাজের উপর নির্ভর ছিলেন। তারা বলতেন যে জুম চাষ, যদিও তাদের ভাষায় এটাকে বলে হাবা হুয়া, কিন্তু 1950 সনে যখন প্রজাস্বত্ব আইন হয়, তখন প্রজাস্বত্ব আইনের মাধ্যমে যখন জমিদারি প্রথার বিলোপ ঘটে, তখন মান্দিরা যে বড় অংশগুলোতে থাকতেন, যেমন ভাওয়ালগড় কিংবা মধুপুর শালবন, এই মানে বনভূমিগুলো রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হয় এবং জুম চাষ নিষিদ্ধ করা হয়।
এবং বাংলাদেশের প্রথম পার্বত্য চট্টগ্রাম বাদে এই অঞ্চলেই মূলত মান্দিদের অঞ্চলে জুম চাষ নিষিদ্ধ করা হয় এবং তারা জুম চাষ করতে পারেন না। এবং পরবর্তীতে এই যে অঞ্চলের কথা আমরা বলছি মূলত টাঙ্গাইলের মধুপুর, যে অঞ্চলে হচ্ছে জনিক নক্রেকের জীবনের বড় সময়টা আসলে কেটেছে, এই অংশটিতে মধুপুর যে শালবন সেটিকে 1962 সনে তৎকালীন যে উপনিবেশিক পাকিস্তান সরকার সে হচ্ছে যে এটাকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে এবং নাম দেয় যে ন্যাশনাল পার্ক। মানে একটা বনের নাম হয়ে যায় ন্যাশনাল পার্ক, যদিও মান্দিদের কাছে এই বনের নাম হচ্ছে বলশাল ব্রিং। আপনারা জানেন যে সাঁওতালদের কাছে দিনাজপুরের হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বনের নাম হচ্ছে সারসাবীর, বীর মানে হচ্ছে জঙ্গল, হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের কাছে কিন্তু এটির নাম হচ্ছে একটি রিজার্ভ ফরেস্ট। মানে যখন নাম বদলে যায়, তো এইভাবে যখন আসলে একটা জায়গার নাম বদলে যায় তখন যাকে নিয়ে আমরা কথা বলছি জনিক নক্রেক, তখন তারা এটির প্রতিবাদ করেন। উনি যে গ্রামে মানে জীবনের বেশিরভাগ সময় কেটেছে, মূলত এই গ্রামে উনি জামাই হিসেবে এসেছিলেন, নক্রম হিসেবে এসেছিলেন। এবং এই গ্রামের চুনিয়া নামে একটি গ্রাম, আপনার রফিক আজাদের কবিতা আমরা পড়েছি চুনিয়া আমার আরকেলিয়া, কিংবা বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে মূলত এই গ্রামটিতে দোখলা, এই মধুপুর বনেরই দোখলা গেস্ট হাউসে। যখন সংবিধান রচিত হয়, আমরা 62 থেকে আসলে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, তখন জনিক নক্রেক সহ পরেশচন্দ্র মৃ তারা এইটার প্রতিবাদ করেন। তারা কিন্তু ন্যাশনাল পার্কের প্রতিবাদ করছেন না, মানে একটা জিনিস বুঝতে হবে, তারা প্রতিবাদ করছেন যে রাষ্ট্রের জনগণ কোনো একটি এলাকাকে নির্ধারণ করেছে, এটা রক্ষণাবেক্ষণ করে, রাষ্ট্র কেন এটাকে আসলে ভিন্নভাবে একটা পরিচয় তৈরি করে এবং রাষ্ট্র কেন আসলে মনে করে সে এটাকে আসলে রক্ষা করবে, যখন রাষ্ট্র স্বীকার করে নিচ্ছে জনগণ হচ্ছে আসলে এখানকার মালিক। মানে এটির আসলে আসলে প্রতিবাদটা আসলে ওই জায়গা থেকে, এবং তারা প্রতিবাদ করেন। এবং সেই প্রতিবাদ লিপির প্রথম যে লাইন, প্রথম লাইনে লেখা আছে আমরা মধুপুর গড়ের আদিবাসী জনগণ। এগুলো একটু খেয়াল করতে হবে, এই কারণেই 1962 সনেই সেটা লেখা হয়েছে আদিবাসী এই টার্মটা। যখন আমরা বলছি যে আদিবাসী মানে প্রত্যয়টি আসলে আমরা মানতেছি না, তখন বুঝতে হবে আমাদের কিছু দলিল দস্তাবেজ বা প্রমাণকে আসলে বোঝাটা জরুরি। আদিবাসী শব্দ জাতিসংঘের ইন্ডিজেনাস পিপল থেকে বাংলা করা নয়, এটা কোনো কিছু থেকে বাংলা করা নয়, এটি অতি ব্যবহৃত একটি শব্দ, অতি প্রচলিত একটি শব্দ। আদি বাসিন্দাও একটি অতি প্রচলিত শব্দ। যেমন পুরানো ঢাকার মানুষেরা আদি ঢাকার আদি বাসিন্দা, তাদের আলাদা ভাষা আছে, তারা আলাদা ভাষা ডিকশনারিও বের করেছে, 2টা ডিকশনারি বের হয়েছে যেটা তাদের আসলে ঢাকাইয়া ভাষা বলতেছেন তারা, কিন্তু সেই আদি বাসিন্দা আর আদিবাসী আসলে এক নয়। এবং তারা তখন বলেছেন যে এটা আসলে করা ঠিক নয়। এবং পরবর্তীতে রাষ্ট্র প্রচুর উচ্ছেদের ঘটনা সেখানে করেছে এবং 2003-04 এসে তারা মধুপুর শালবনে ইকো পার্ক নামে একটি প্রকল্প করতে যায়, যেটা তারা মধুপুর শালবনের 61,000 রানিং ফিট একটা 3,000 একর একটা এলাকাকে তারা বলেছে কোর এলাকা, এটাতে 61,000 রানিং ফিট একটা দেয়াল দিতে চায়। দেয়াল দিয়ে তারা এই বনটাকে রক্ষা করতে চায়, যে দেয়ালের ভিতরে অনেকগুলা গ্রাম পড়ে গিয়েছে, এমনকি চুনিয়াও যে গ্রামে উনি ছিলেন। এবং সেটা নিয়ে একটা বড় আন্দোলন তৈরি হয়, যেটা ইকো পার্ক বিরোধী আন্দোলন। এবং আমরা জানি যে সেই আন্দোলনে শহীদ হয়েছেন পীরেন স্নাল, সেই আন্দোলনে উৎপল নক্রেক, যার মেরুদণ্ড ঝাঁঝরা হয়ে গিয়েছে, সে এখনো হুইল চেয়ারে থাকে। এবং তারপরে আসলে সিসিলিয়া স্নাল নামে আরেকজন নারীকে গুলি করা হয় একদমই। এবং এই যে মানে হত্যাকাণ্ডগুলো মধুপুর বনে আসলে ঘটেছে, এগুলো যে ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে কিন্তু পেছন থেকে গুলি করা হয়েছে। এখন পিছন থেকে গুলি করা ফরেস্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে বৈধ, কারণ বন আইনে একটি ধারা আছে, যদি কেউ সংরক্ষিত বনে প্রবেশ করে তাহলে সে চুরি করছে বা ডাকাতি করছে বা বন নষ্ট করছে, সেই ক্ষেত্রে বন বিভাগ যে কোনো কিছু করতে পারে। এটি বন আইনের মধ্যে আছে। এটি একটি ঔপনিবেশিক আইন 1927 সনে তৈরি করা, যেটি এখনো আসলে বদলায়নি বাংলাদেশ। যদিও বাংলাদেশ পরবর্তীতে অন্য আইন তৈরি করেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 12 এরকম তৈরি করেছে, কিন্তু বন আইনটা এখনো আছে, ওইভাবে আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট চলে। তো যে শালবনের কথা আমরা বলছি, আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন রকমের শালবন আছে। এই শালবনটা একটা মিশ্র শালবন, এটা দিনাজপুরের সিংড়া শালবনের মতো নয়। যারা আমরা সিংড়া শালবনে গিয়েছি,
তারা বুঝতে পারবো, কিংবা এটা সারসাবিরের মতো নয়। হ্যাঁ, ওইগুলা আলাদা। ওই শালবন গুলাতে আমরা গেলে আসলে অনেক উঁচু উই ঢিবি দেখতে পাবো, কিন্তু এই শালবনে আমরা এত উঁচু উই ঢিবি দেখতে পাবো না। কিন্তু এখানে আমরা মিশ্র বন দেখতে পাবো, মানে যেটা শুধু শাল, এটার প্রধান উদ্ভিদ আসলে নয়। এইটির নাম যে আসলে শালবন হওয়া, এটাও অনেক রাজনীতির বিষয়। এটা হয়তো আজকের আলোচনার বিষয় নয়, কারণ তখনকার ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কোনো একটি গাছ গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসলে কাঠ হিসেবে ব্যবহার করা যায়, যে বাণিজ্যিক মূল্য আছে, সেটি শাল গাছ। এবং তারা অন্য গাছ আসলে কেটেই ফেলে। এবং যার কথা বলা হয়েছে জনিক নকরেক, মানে তাদের অধিকাংশ মানুষ, এই যে মান্দি সমাজ, তাদের একটা আদি ধর্ম ছিল, দর্শন, সেটাকে সংসারিক বা সাংসারিক বলছে, কেউ সংস্রাগ বলছে। আসলে এটা যে কি শব্দ হবে, এটাতে এখনো পর্যন্ত মান্দি সমাজ এক হতে পারছে না। এই কারণেই, যেহেতু এটি আসলে চর্চিত নয়, প্রচলিত নয় আসলে অনেকের মধ্যে, মানে 99% মানুষই ধর্মান্তরিত হয়েছেন, তারা ক্যাথলিক বা ব্যাপটিস্ট এই রকমের খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন। যদিও মধুপুরে এটা প্রথম ঘটেনি, প্রথম ঘটেছে আসলে মূলত এই ঘটনাটি প্রথম ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে, যে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে প্রথম 2 ভাই দীক্ষিত হয়েছিলেন, এবং পুরো এই কন্টিনেন্টে আসলে প্রথম এই ঘটনাটি ঘটেছে। এমনকি ভারতেও মেঘালয় অঞ্চলে, যেখানে মান্দিদের সবচেয়ে বেশি জনসংখ্যা, যেখানে তাদের মুখ্যমন্ত্রীও আসলে তাদের মধ্য থেকে আসলে হন, মানে ভারতের সাবেক স্পিকারও ছিলেন ডিএ সাংমা, তিনিও ছিলেন হচ্ছে যে মান্দিদের মধ্যে থেকে, এবং উনার আদি বাড়ি ছিল কিন্তু এই মানে মধুপুরে। হ্যাঁ, উনার মেয়ে যে আগাথা সাংমা, এগুলো দেখেন, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে পিএ সাংমার মেয়ে কিন্তু কোনোদিনও আগাথা সাংমা হতে পারে না, কিন্তু ওনারা যেহেতু কোট আনকোট একটা সুপার মানে এক্সট্রিম মেইন স্ট্রিমে ঢুকেছেন, এর জন্য তারা মান্দি সমাজের এই প্রথাটাকেই আসলে মানে বাদ দিয়েছেন, সেটা কাঠামোটাকেই ভেঙে আসলে আগাথা সাংমা হয়ে যাচ্ছেন আসলে বাবার পরিচয়ে পরিচিত, এবং সেটা হ্যাঁ স্পিকার ছিল। এবং আগাথা সাংমাও ভারতের সর্বকনিষ্ঠ কিন্তু পার্লামেন্টারিয়ান। তো এই বাংলাদেশেও অনেকে আছেন মান্দিতে, প্রমোদ বানকিন থেকে শুরু করে মানে এখনো আছেন, যাদের মধ্যে অনেকেই হচ্ছে যে মানে এই একদমই মেইন স্ট্রিম রাজনীতিতে আসলে এসেছেন। তো জনিক নকরিক, যাকে নিয়ে আমরা আসলে আলোচনাটা করতে চাই, তিনি এই আদি সাংসারিক ধর্ম দর্শনটাকে আসলে ধরে রেখেছিলেন এবং এটি আসলে চর্চা করেছিলেন। এই ধর্ম এবং দর্শন চর্চা করাটা, আমি যদিও এটার আসলে খুব ভালো জানি না এই বিষয়টি সম্পর্কে, কারণ আমি আসলে এটা সম্পর্কে জেনেছি মাত্র আসলে 21 বছর ধরে, মানে 2000 সনে। এটার একটা ছোট ব্যাকগ্রাউন্ড আছে। 2000 সনে হচ্ছে যে আমি আমার একাডেমিক গবেষণার জন্য বিভিন্ন জায়গায় যাই। ততদিনে আমি আসলে জানি মান্দিদের অনেক কিছু, আসলে জানি মান্দিদের অনেক অনেক গাছপালার ব্যবহার। যেহেতু আমি ততক্ষণে মানে কলমাকান্দা, দুর্গাপুর, জামালপুর, শেরপুর, মানে শ্রীমঙ্গল, এগুলো সব ঘুরে ফেলেছি, সুনামগঞ্জ থাকা হয়ে গেছে। আমার সর্বশেষ জায়গা ছিল হচ্ছে মধুপুর। আমি এখানে আসলে যেতেই চাইনি, মানে প্রথমত কারণ আমার কাছে মনে হয়েছে এটা ঢাকার এত কাছে, এখানে গেলে আমি অ্যাকচুয়ালি কিছু আসলে ওইভাবে জানতে পারবো না। আমি মধুপুরে গিয়েছিলাম এবং আমি কিন্তু কোনো ধরনের পরিচয় নিয়ে আসলে যাইনি যে এর কাছে যেতে হবে বা তার কাছে, আমি অন্য কোথাও আসলে যাইনি এই পরিচয় নিয়ে। এখন যেরকম আমরা অনেক পরিচয় নিয়ে যাই, হরেনদের গ্রামে যাব বা এরকম দিদিদের গ্রামে যাব, আমি একদমই অপরিচিত একজন মানুষ। তবে তার আগে মানে 98-এর দিকে যখন আমরা জাহাঙ্গীরনগর ধর্ষণ বিরোধী আন্দোলন করি, তখন আমি যেহেতু বাসে উঠলে বা রিক্সা উঠলে প্রচুর মানুষের সাথে কথা বলি, তো আমার সাথে একটা ছেলে উঠেছিল, ছেলেটির নাম ছিল এতিন সাংমা। আমি জিজ্ঞেস তোমার বাড়ি কই? বলছে মধুপুর। বলছে মধুপুর কোথায়? বলছে ক্যাজাই গ্রামে। ওইটাই আমি জানতাম এতিন সাংমা নামে কেউ ক্যাজাই নামে কোনো একটা গ্রামে থাকে। আমি মধুপুরে প্রথম যখন যাই ময়মনসিংহ থেকে, আমি নেমেছিলাম রসুলপুরে, এবং চুনিয়া অনেক কাছের গ্রাম, কিন্তু আমি গিয়েছিলাম প্রথম ক্যাজাই গ্রামে। আমি তো কিচ্ছু চিনি না, আমি তো এতিন সাংমার নাম জানি, কিন্তু ওই গ্রামে আসলে মানুষ বোকা হয়ে গেছিল, এটা কে আসলে সে, কারণ খুব সাধারণ একটা ছেলে, গার্মেন্টস হয়তো বা কাজ করতো। তখন ওই গ্রাম থেকে আমি আবার চলে আসি পীরগাছা। পীরগাছা খুবই গুরুত্বপূর্ণ গ্রাম, এখানে বিশাল হচ্ছে চার্চ, এখানে আমেরিকান ফাদার হোমরিক থাকেন, ওনাকে গিয়ে নাকি সব বলতে হয়, গবেষণার জন্যই যায়, যার জন্যই যায়। তো এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমি যেহেতু কারোর কাছেই জিজ্ঞেস করিনি, আমি আসলে ওনাকেও এইভাবে জিজ্ঞেস করব না, মানে আমি আগে নিজে ঘুরে তারপরে জিজ্ঞেস করব।
তো আমি প্রথমে একজন আসলে ইয়ে নিলাম, মানে একজন ভ্যান চালক নিলাম। উনি ছিল হইতেছে যে কোচ বর্মন। ওনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং ঘুরে ঘুরে প্রথমত আমি হাগুড়াকুড়ি নামে একটা যাই, যেটা হচ্ছে জনিক নকরেক, যার ছোট ভাই, ওনার নাম নেতা নকরেক, দীনেশ নকরেক, উনি নেতা নকরেক নামে পরিচিত। উনি হচ্ছেন একজন মান্দি খামাল, মানে হচ্ছে একজন সাংসারিক পুরোহিত। এই কারণে আমি খুঁজে ওনাকে দ্রুত বের করতে পেরেছি। ওই গ্রামে যাই এবং আমি আসলে কবিরাজদের সাথে কথা বলি। তারপরে আমি আসলে চুনিয়া গ্রামে আসি অনেক দিন পরে, মানে এটা 5-7 দিনের পরে। চুনিয়া গ্রামে এসে প্রথমেই আমি যার সাথে পরিচয় হই, ওনার নাম হচ্ছে অনিতা মৃ। উনি জনিক নকরকের স্ত্রী। ওনার সাথে পরিচয় ঘটে এবং 3-4 দিন আমি শুধু অনিতা মৃর সাথেই কাজ করি। আমি জনিক নকরেকের দিকেও আসলে তাকাইনি। আমি অনিতা মৃর সাথে কাজ করি এবং অনিতা মৃর সাথে আমার সবকিছু মিলে গেছে। মানে আমি যা জানতে চাই এইসব, অনিতা মৃ হচ্ছে আসলে আমাকে জনিক নকরেককে আবিষ্কার করতে আসলে সহযোগিতা করেছেন। উনি আমাকে বলতেছেন, তুমি যেগুলো জানতে চাইতেছো, তোমার আচ্ছু, আচ্ছু মানে দাদু, আম্বি মানে হইতেছে দাদি বা নানি। তবে আচ্ছু বা আম্বি যখন কোনো মানুষ অনেক প্রবীণ হয়ে যায়, যখন অনেক সম্মানিত হয়, এটা একটা সম্মানসূচক উপাধিও বটে, মানে একটা ডাকও, মানে একদম নাতির নাতিরাও কাউকে আচ্ছু ডাকতে পারবে, বা নাতনির নাতনিরাও কাউকে আসলে আম্বি রাখতে পারবে, এরকম আসলে বিষয়। তখন জনিক নকরেক আসলে আমাকে অবাক করে দিয়েছিল একটি ঘটনা। জনিক নকরেক একটা ছোট্ট জায়গাতে একটা ধানের জমিতে আসলে কাজ করতেছিল তখন, মানে ওই ছবিটা অনেককেই আসলে আমি দিয়েছি। ওই কাজ করতেছিল, তখন আমি গেলাম, আমি বলছি, আপনি কি ধান এখানে আছে আচ্ছু? তখন বলছে, তখন কিন্তু আমি অনেক মান্দি ধানের নাম জানি, আমি ওই ধানগুলোর নাম বলছি। তখন উনি অবাক হয়ে আমার দিকে তাকাইছে যে এইরকম একটা বাঙালি ছেলে, উনি তো জানে না আমি আসলে কোন ধর্মের, উনি তো একদম নিশ্চিতভাবে ধরে নিয়েছে বাঙালি মুসলিম, যে এরকম আসলে বলতেছে এত মিমান্দি, মানে ওদের মান্দি ভাষায় ধানকে বলে মি। তো আমি অনেক মিমান্দি নাম আছে, আমি যে কি মিমিদ্দি, মিশারাং, মানে মিখচ্ছু, আমি যেটা জানি, যেটা অন্য জায়গা থেকে জানছি, এগুলো বলতেছে। উনি বলতেছে এখানে মিখচ্ছু আছে, মিমিদ্দিম আছে, মিশারাং আছে বলতেছে। আমি বলতেছি কয় কি, আমি তো জানি যে এইসব ধান কোথাও চাষ হয় না। তারপরে আমি বলছি কি, আপনার কাছে কি ইয়ে আছে, মানে আপনারা অনেকেই দেখেছেন মান্দিদের একটা নিজস্ব পানীয় আছে, যেটাকে চু বলে। চু খাওয়ার একটা নিজস্ব পাত্র আছে, এটা এক ধরনের লাউ। এটা ছেলেরা খায় এক ধরনের পাত্র দিয়ে, এটাকে ফং বলে, আর মেয়েরা খায় এক ধরনের পাত্র দিয়ে, এটাকে রাও বলে। তাই আমি বলছি, আপনার কাছে কি ফং এর গাছ আছে? বসে আছে। তখন আমি বলছি, আপনার কাছে রাও এর গাছ আছে? বলছে যে না। তখন আমি তো বুঝছি যে না, তার কাছে একটা নাই। তখন আমি তাকে অনেক কিছু বলতেছি, কারণ আমি তো অনেক কিছু জেনে গেছি, এই গাছের এই ব্যবহার, এই গাছের এই ব্যবহার, এটা আছে। তখন উনি আমাকে বলছে একটা জিনিস, মানে উনি কেন আসলে আমাকে মানে আমি কেন আসলে তো আকর্ষিত হয়েছে একটি কারণে, কারণ আমার জানার একটা বড় বিষয় ছিল হচ্ছে বিরিশিরির উত্রাইল নামে একটা গ্রাম আছে নেত্রকোনার, ওইখানে টুকিয়া রেমা নামে একজন মান্দি খামাল আছেন। কিন্তু তখনও আমি জানতাম না উনি হচ্ছে মানে মান্দিদের মধ্যে অনেকগুলা প্রধান গোত্র আছে। জনিক নকরেক হচ্ছে আবেং মান্দি, মানে আবেংদের সংখ্যা বেশি, কিন্তু টুকিয়া রেমা হচ্ছে আত্তং মান্দি। উনি আমাকে সাথে সাথে বললেন, তুমি তো এগুলো আত্তংদের কাছ থেকে জানছো। আমি বলছি কোনটা? আমি কিছু ওদের ভাষায় খ্রিতা বলে, আমরা যেগুলো মন্ত্র বলি না, খ্রিতা বলে, আমি কিছু খ্রিতা ওনাকে শোনাইছি। বলছি এটা তুমি আত্তংদের কাছ থেকে জানছো। পরে আমি বলছি ও, তা আমি বলছি আবেংদেরটা কিরকম হয়? বলতেই এই লোকটা ঘরের মধ্যে গেল, এবং এটা আসলে ওনার তোলা প্রথম ছবি, মানে এর আগে ওনার ছবি কেউ তোলেনি আসলে। ওনারা খুতুব বলে, উনি একটা খুতুব পড়লো আসলে কাপড় দিয়ে, এবং ওনারা দুমি বলে, যেটা পাখির পালক, কিন্তু উনি ওই সময় কোনো দুমি ছিল না আসলে আচ্ছুর কাছে। উনি হচ্ছে একটা খেজুর গাছের ডাল এনে আমাকে দেখানোর চেষ্টা করলো একটা একটা খ্রিতা আসলে, এবং একটা ফং নিয়ে আসলো এবং দেখান, তখন আমি ওই ছবিটা আসলে তুললাম। মানে উনি দেখানোর চেষ্টা করলো কিভাবে আসলে জিনিসটা করে। তারপরে আমি দেখলাম কি যে, মানে আমি যে জিনিসটা আসলে জানতে চাই বা বুঝতে চাই, এটা আসলে উনি বুঝে গিয়েছে। এবং আমার ভ্যানওয়ালা তো এত সময় ধরে, মানে এতক্ষণ ধরে এখানে বসে থাকা, বলছে কি আপনাকে তো যেতে হবে রাজার বাড়িতে, কারণ আমি যে গ্রামের কথা বলছি সেই গ্রামই পরেশচন্দ্র মৃর বাড়ি, যাকে মান্দিরা আসলে আভিমানী রাজা বলে। মানে উনার হচ্ছে প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পত্তি এত বেশি যে উনিও মারা গিয়েছেন। তো আমার আসলে ওই বাড়িটাতে যাওয়ার কোনো ইচ্ছাই হইল না। তারপরে আমি ওই বাড়িটাতে আসলে গেলাম, যেহেতু আসলে দেখা করতে হয় অমুক তমুক।
তারপরে আমি নিজে নিজে হচ্ছে যে আবারও জনিক নকরিকের কাছে আসলাম, এবং আমি আমার মানে পরের একটা দীর্ঘ সময় জনিক নকরিকের সাথে আসলে কথা বললাম। আমি ফাদার হুমরিকের কাছে আসলে গেলাম, এবং ফাদার হুমরিকের ওই কাগজটা আসলে আমার কাছে আছে, সবাই আসলে দেখতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, আমি প্রথমে তো কোনো কিছু গোপন করিনি ফাদার হোমরিকের কাছে, আমি কি করেছি, কেন এসেছি, আমি কি গবেষণা করি সব বললাম, এবং আমি যে এতদিন আসলে এখানে কাজ করে ফেলেছি এটাও বললাম, এবং সাংসারিকদের প্রতি আমার আগ্রহের কথা বললাম এরকম। তখন আমি বললাম উনি কার কার সাথে আমার সাক্ষাৎকার নেওয়া জরুরি মনে করে এরকম মানুষ। তো উনি অনেকগুলো নাম লিখলো যাদের সবার সাথে আমি কথা বলেছি। তখন উনি জনিক নকরেকের নাম লিখেনি। আমি তখন বললাম জনিক নকরেক, কিন্তু উনি নেতা নকরেকের নাম ঠিকই লিখেছে। আরো অন্য যাদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকের নামই উনি লিখেছে। উনি তখন বুঝলেন অবশ্য মানে তুই ইংলিশে বলতেছে ভার্সেস অফ কোর্স, মানে তখন জনিক নকরেকের নামটা উনি শেষে লিখেছে এখানে। তখন তো একটা কাগজ যে আমি অন্তত পক্ষে, যেহেতু একটা চার্চ প্রভাবিত এলাকাতে আসলে আমি আছি, হ্যাঁ, এবং খুবই জটিল আসলে, মানে এইরকম, মানে আমি যেই সময় আসলে গিয়েছিলাম ওই সময় আসলে ওইখানে এইভাবে কাজ করা, মানে তখন অনেকেই কাজ করতেন, এমনকি ফিলিপ গ্ল্যানশেডে তারাও কাজ করতেন, কিন্তু ফিলিপ দ্বারাও তখনও জনিক নকরেকের সাথে আসলে কাজ করেননি, মানে কেউই আসলে ওইভাবে তো কাজ করেনি। এরকম তো প্রচুর মানুষই থাকে গ্রামে গঞ্জে। তখন হচ্ছে যে আমি আচ্চুর সাথে আসলে কাজ করা শুরু করি এবং বোঝার চেষ্টা করি মানে সাংসারিকদের বা মান্দিদের ইতিহাস উনি যেভাবে শুনেছে বা বুঝেছে। হ্যাঁ, তো উনি যে উনি যেটা আসলে বলে, যদি সংক্ষেপে আমরা বলি, সেটা হচ্ছে মানে আমরা যেরকম বলি না যে একটা মানে প্রবাদ প্রবচন বা এরকম একটা কোনো কিছু, হ্যাঁ, এটা মান্দি খুশুক মানে হচ্ছে ভাষা, মান্দি ভাষায় বলে আগান মিয়াফা। উনার একটা আগান মিয়াফাতে উনি বলতেছে, অন্তরে আপন ইচ্ছায় জ্ঞান জন্মে না, বহুজনের সাথে মেলামেশা করলে, জ্ঞান পুস্তক পড়লে জ্ঞান জন্ম নেয়। এটা কিন্তু উনি আসলে বলতেছে। হ্যাঁ, তো এই জ্ঞানের জন্যই নাকি উনি আসলে এত বড় জার্নি করেছে, মানে উনার জার্নিটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আচ্চুর মতে আচ্চুর জন্ম হয়েছিল বাঘরা লক্ষিন্দর নামে একটি গ্রামে, যেটা ভাওয়াল শালবনে গাজীপুরে, কিন্তু এই গ্রামটা এখন আর নাই। এই বাঘরা লক্ষিন্দর নামে কোনো গ্রামই নাই, মানে ওই এলাকাতে আসলে নাই, এটা শ্রীপুরে পড়েছে। ওইটা একদমই পিরুজদালি মার্কেট, যেখানে আসলে নুহাসপল্লী, যেখানে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ওইটা আসলে বাঘরা লক্ষিন্দর। এই গ্রামের নামও পরবর্তীতে চেঞ্জ হয়ে কোচদের কাছে ওই গ্রামের নাম আসলে অন্য, কিন্তু আচ্চু যখনকার কথা বলতেছে সেটা অনেক আগে। কারণ আচ্চুর মতে আচ্চুর জন্ম হয়েছে হচ্ছে আপনার 1317 বাংলার 5 চৈত্র। আচ্ছা, এই জন্ম তারিখ এবং সনগুলা বের করার কতগুলা আন্তর্জাতিক পদ্ধতি আছে, সামাজিক গবেষণা পদ্ধতি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা কোনো একটা বড় বন্যা বা অমুক তমুক এইরকম তারিখটা বের করা। এটার পাশাপাশি আচ্চুর একটা বড় কৈশোর বা যৌবনের একটা বড় সময় কেটেছে ভারতের ত্রিপুরার উদয়পুরের বিষামণি জলা নামে একটা গ্রামে। তো ওই গ্রামে থাকার কারণে আচ্চুর পরিবারের অনেক মানুষজন, মানে তাদের মানে হচ্ছে যে বাবার পরিবারের অনেক মানুষজন, তাদের আচ্চুর মামারা, মানে তারা একবার আসলে মধুপুরে এসেছিল। তখন আমরা একটা দীর্ঘ আড্ডা করেছিলাম এদের সাথে, বিশেষত আচ্চুর জন্ম কোথায়, তার আসলে তারিখ, এটা নিয়ে তখন আসলে এটা ঠিক করা হয়েছে যে এই রকমের মানে আসলে তার মানে বিষয়টা তার। তো পরবর্তীতে উনি আসলে আবার নক্রম এখানে আসেন, এবং নক্রম হয়ে আসার পরে কিন্তু উনি আসলে চুনিয়াতেই আসলে থাকেন, যেহেতু চুনিয়াতে অনিতা মৃর জন্য তাকে আসলে নক্রম আনা হয়। এবং আচ্চুর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মধুপুরে যার কথাই আমি জিজ্ঞেস করেছি, শুধু যার কথা নয়, আমাদের উজ্জ্বল আছে যে ওই ফেরদৌস আহমেদ উজ্জ্বল, অনেকেই চিনতে পারেন, উজ্জ্বলদের বাড়িও হচ্ছে মধুপুরের কাছেই জামালপুরে। উজ্জ্বল নাকি আচ্চুকে আসলে উজ্জ্বলের নানার কথা বলছিল। আচ্চু উজ্জ্বলের নানার বাবার কি নাম, তার বাবার কি নাম সেটাও বলতে পেরেছে, যেটা আসলে উজ্জ্বলরাও জানে না। তো আচ্চু মানে তার যে মানে বংশলতিকা সেটা যেরকম বলতে পেরেছে, মধুপুরে যার কথাই আসলে আমি বলেছি, যার কথা তাদেরই বংশলতিকা সে বলতে পেরেছে।
মানে সবার, মানে এরকম নাম বলা কিন্তু খুবই কঠিন, এবং সবাইকে বুঝতে হবে আচ্চুর সাথে কিন্তু আমার পরিচয়, উনি যদি মানে 111 বছর বয়সে মারা যান, আর যদি 21 বছর আগে আসলে আমার সাথে ওনার দেখা হয়, তার মানে ওনার বয়স তখনই আসলে 80 বছরের মতো। মানে 80 বছরের একটা মানুষের কাছ থেকে কিন্তু আমি এগুলা জানতেছি। হ্যাঁ, মানে তখনই মানে 80-90 মতো এরকম, হ্যাঁ 88 মতো, মানে তখনই আসলে এগুলা জানছি। এবং কি জিনিস জানছি এটা চিন্তাই করা যায় না। উনি যেটা আসলে মানে কথা বলতে গিয়ে মানে বলতে বলতে উনি যেটা আসলে সবাই পারে না, একদমই ব্যক্তিগতভাবে আমি পারি না, আর আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি অনেকেই আসলে পারে না। মানে মানুষের এক্সপ্রেশন তো, মোড অফ এক্সপ্রেশন এক এক রকমের থাকে। হ্যাঁ, আমরা যখন কথা বলি, যেমন কেউ আমার সাক্ষাৎকার নিচ্ছে, হ্যাঁ আপনি অনেকভাবে কথা বলতে পারেন। জনিক নক্রেকের সবচেয়ে বড় গুণ ছিল উনি হচ্ছে মুহূর্তে আপনাকে পড়তে পারবেন, এবং পড়ে আপনি কি প্রশ্নটা জানতে চাচ্ছেন সেইভাবে উত্তরটা আসলে দিতে পারে। মানে আপনি কি জুয়েলাইজ, নাকি আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাকি আপনি জ্যোতি চট্টোপাধ্যায়, নাকি আপনি পাভেল পার্থ, নাকি হইতেছে যে আপনি মানে একজন সাধারণ মানুষ, নাকি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করছেন, উনি সাথে সাথে আপনাকে রিড করবে এবং ওইভাবে আসলে আপনার উত্তরটা দিবে। মানে যাতে আপনার কষ্ট না হয় আসলে এটা বুঝতে, কারণ উনি যে কথা বলেন এটা বুঝতে তো আসলে অনেক কষ্ট হওয়ার কথা। মানে এটা বোঝার মতো আসলে মানে এইভাবে তো আসলে আমি বড়ই হই নাই। মানে যে চিন্তা আসলে উনি ধারণ করেছেন এবং যেটা উনি প্র্যাকটিস করেছেন, উনি চর্চা করেছেন, সবচেয়ে বড় বিষয় হইতেছে এটা। তো উনার চর্চাটাকে যদি খুব সংক্ষেপে এইভাবে আসলে বলা যায়, দেখেন যে আমাদের কিন্তু এক ধরনের ভূগোল আছে, তাই না, জিওগ্রাফি আছে, আমাদের কিন্তু এক ধরনের ফিলোসফি আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আমি কিন্তু কখনোই জনিক নক্রেক বা এইরকম বা আদিবাসীদের নিয়ে আলাদা আসলে কোনো লেখা লিখিনি। মানে আলাদা যে আসলে কোনো লেখালেখি ওইভাবে লিখিনি। আমি একটা বড় লম্বা সময় পর্যন্ত কোনোদিনও আদিবাসী দিবসের লেখাই লিখিনি, যদিও আসলে এখন লিখতেছি আদিবাসী দিবসে। আমি কখনোই লিখিনি এই কারণে আমার লেখাটা আসলে মেইন স্ট্রিমই আসলে আদিবাসীদের দিয়ে। মানে আমার লেখাটার ফিলোসফিটাই আসলে মানে গ্রাউন্ডেড হয় একটা আদিবাসী দিয়ে। মানে আপনি যদি কার্ল মার্কস নিয়ে আমাকে লিখতে বলেন, আমি জনিক নক্রেককে নিয়েই আসলে লিখবো, কারণ আমি জনিক নক্রেক দিয়েই কার্ল মার্কসকে ব্যাখ্যা করতে পারি। আমি দেরিদাকেও ব্যাখ্যা করতে পারবো জনিক নক্রেককে দিয়ে, কারণ আমি আসলে ওইটা বুঝে গেছি যে মানে এটা ব্যাখ্যা করা যায়, বা একটা বৌদ্ধ ধর্মশাস্ত্র এভাবে আসলে ব্যাখ্যা করা সম্ভব আসলে। মানে এই রকমের একটা জায়গা যে এটা এইভাবে ব্যাখ্যা করা সম্ভব। তো উনি যেভাবে আসলে বলতেছে সেটা হচ্ছে চিগেলবাড়ি ওয়ারি খুট্টি নামে একটা জায়গার কথা তারা বলতে পারছে উনি, যেখানে মান্দিদের প্রথম আসলে আবির্ভাব হয়েছিল, মানে মান্দি। এখন আপনি যদি বলেন আয় হায়, তাহলে উনি তো আসলে এমন গল্প বলতেছে যেটা ডারউইনের বিবর্তনবাদ সমর্থন করে না। আসলে তা নয়, ডারউইনের বিবর্তনবাদ সমর্থন করে এরকম গল্প আসলে বলেছেন। যেমন উনি বলেছেন যে না, মান্দিরা যেখানে জন্ম নিয়েছিলেন সেখানে শুধুমাত্র মান্দি না, সেখানে তিথেংও ছিল এবং আচ্চিগেনালও ছিল। তা আমি জিজ্ঞেস করছি তিথেং আর আচ্চিগেনাল কি? বলছে এরা মানুষের মতো দেখতে, কিন্তু এরা কথা বলে না, এরা গাছের উপরে থাকে, গুহায় থাকে। তার মানে মানুষের বিবর্তনের সূত্রে মান্দি যদি হোমোসেপিয়েন্স হয়, তিথেং হবে হোমো ইরেক্টাস বা নিয়ানডারথাল বা হোমো ফ্লোরিয়েন্সিস, এবং তাদের ক্যারেক্টারের সাথে মিলে। মানে আচ্ছু বলেছেন তারা ছোট হয়, তারা গাছের মধ্যে থাকে, তারা ভয় পায়, তারা পাথর ছুঁড়ে মারতে পারে, কিন্তু তারা আগুন জ্বালায় না। মানে এইরকম কথা বলতেছে, এরকম তিথেং এবং আচ্চিগেনাল এরকম আসলে থাকে, এরকম আসলে তারা দেখেছে। কিন্তু মান্দি কেন? কারণ মান্দি এই কারণে যারা একটা মানে গ্রাম তৈরি করতে পেরেছিল, যারা হচ্ছে চাষাবাদ তৈরি করতে পেরেছিল, এবং এই চাষাবাদ তৈরির কাহিনী আসলে আছে, এবং এই কাহিনীগুলো আসলে একটা অর্থ অসাধারণ। শুধু একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আপনারা একটা উৎসবের কথা জানেন, সেটা হইতেছে যে আপনার ওয়ানগালা নামে হয়, যেটা ওয়ানগালা, যদি এটা খুবই ভুল। এবং 2003-এ আমরা প্রথম জনিক আচ্চুর মাধ্যমে আসলে ওয়ান্না শুরু করি, যেটা 1950-এর পরে আসলে বন্ধ ছিল, কিন্তু চার্চে মিশনে এটা ওয়ানগালা নামে হইতো। এবং ওই বছর পীরগাছা মিশন বিশাল বড় করে ওয়ান্না করেছিল। যদি পীরগাছা মিশন আসলে এত বড় করে ওয়ানগালাটা না করত, তাহলে হয়তোবা জনিক নক্রেককে আমরা আসলে এইভাবে চিনতাম না। কারণ ওই ওয়ানগালা আসলে আমার মধ্যে
একটা ভয়ঙ্কর রকমের আসলে জেদ তৈরি করেছিল। কারণ ওই ওয়ানগালাতে একটা মানে ওরা হাম ফকমা বলে, মানে প্রধান আসন, একটা আসন তৈরি করেছিল, যেটা মান্দিরা বিশ্বাস করে এই প্রধান আসনটা মিদ্দি শাওজং এর জন্য। মানে মানে এই যে মানে মিচি শাওজং হচ্ছে যিনি এই ধান গুলো আসলে দিয়েছেন মানুষের সমাজে, তার জন্য আসলে এই আসনটা রাখা হয়। কিন্তু ওইখানে যিশুকে বসানো হয়েছিল। কিন্তু তারা আসলে আদি নিয়মের কিছু রিচুয়ালও পালন করছিল, নাচ গানও আসলে ছিল। এটা আমি সহ্যই করতে পারিনি এবং ওইখানে আমি আসলে এটা প্রতিক্রিয়াও বলেছিলাম। আমি সেটা হতেই পারে না আসলে, যে এই আসনটাতে আসলে এটা মিশি শাওজংই বসবে, যিশুর জন্য আলাদা আসন আছে, সেই আসন এর চাইতেও বড় হইতে পারে। আমি ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, যে পৃথিবীর সর্বোচ্চ আসন যীশু খ্রিস্টের জন্য হইতে পারে, কিন্তু এই উৎসবের সবচেয়ে বড় আসনটা আসলে অন্যজনের, কারণ এটা আসলে বিশ্বাস করে। তখন আসলে ওনার সাথে কথা বলি এবং বলি যে এই সাংসারিক ধর্মের কারা কারা আছে। তখন আমরা গ্রাম ঘুরে ঘুরে এরকম প্রায় 170-78 জন হবে, সবই বুড়া বুড়ি, এরকম মানুষের তালিকা করি এবং বলি যে আমরা কি আসলে ওয়ান্না তৈরি করতে পারি না। তো আমিও তো জানি যে এটা আসলে মিউজিয়াম, তাই না, মানে তৈরি করতে পারি না, কিন্তু তো জুমের সাথে সম্পর্কিত। মানে আমিও জানি যে এটা আসলে স্টেজ পারফরমেন্স, কিন্তু তারপরে আবার এটাও মানে মনে করি যে না, এটা তো স্টেজ পারফরমেন্স না, এই লোকটি তো কিছুটা হইলেও জুম আবাদ করে, ওই মিমান্দি গুলা করে, এই রকমের ফসল গুলা করে, তারা মিখব বলে। মানে মিখব হইতেছে আপনার ভুট্টা, হ্যাঁ, তারা হচ্ছে যে আপনার আখারু বলে, গমেন্দা বলে, মানে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ইচিং বলে। এইগুলা ওই উৎসবটা না করে আসলে খাওয়া যায় না। মানে উৎসবটা করে আসলে উৎসর্গ করে তারপরে খেতে হয়। উৎসর্গ কাকে করে? উৎসর্গ আসলে সমাজকে করে। মানে আমাদের বইতে, মানে যে বইগুলা হচ্ছে আসলে আগে লেখা হয়েছে, যেগুলা ঔপনিবেশিক ব্রিটিশরা লিখেছেন কিংবা বাঙালি গবেষকরা লিখেছেন, কিংবা সেলিম আল দীন, আমাদের খুবই প্রিয় নাট্যকার সেলিম আল দীনও লিখেছেন, তারাও সেই কলোনিয়াল ডিসকোর্স থেকে আসলে এটা লিখছেন। যেমন আপনি সেলিম আল দীনের নাটকেও দেখবেন, বা সেই যে কলোনিয়াল ব্রিটিশদের আসলে লেখা, তারা সবসময় কোনো গড বা গডেসকে কোনো কিছু বানায়। যেমন সূর্যের দেবতা, চন্দ্রের দেবতা, মাটির দেবতা, এটা বানাইতে হয় আসলে তাদের। সেটা আফ্রিকার গডকেও বানানো হয়েছে, রোমান গডকেও বানানো হয়েছে, গ্রিক গডকেও বানানো হয়েছে, হিন্দুদের মিথোলজিকেও এইভাবে ইন্টারপ্রেট করা হয়েছে, মান্দিদেরটাও এরকম হয়েছে। তারা বলছেন শালজং হচ্ছে সূর্য দেবতা আর সুসিমি হচ্ছে চন্দ্র দেবতা। তা আচ্চুকে জিজ্ঞেস করলাম, আচ্চু বলছে যে না, আচ্চু বলছে সুসিমি মানে সেই দেবতা যে দিনে জোয়ান রাইতে বুড়া, একদম তার বাংলা, এটা রেকর্ড আছে আমাদের কাছে। বলছেন সুসিমি হচ্ছে সেই দেবতা যে রাইতে জোয়ান দিনে বুড়া। এইটা শুনে আসলে আপনি কি বুঝবেন? দিনে জোয়ান রাইতে বুড়া মানে সূর্য, আর রাইতে জোয়ান মানে দিনে বুড়া, তার মানে চাঁদ। জিজ্ঞেস করবে গ্রামের মানুষকে, যদি এখনো জিজ্ঞেস করা হয় আপনি খাইছেন, উত্তর কি দিবে? না খাই নাই, বলবেন খাইছি। যখনই জিজ্ঞেস করেছে এটা সূর্য, বলছে হ্যাঁ সূর্য। যখনই জিজ্ঞেস করেছে এটা চাঁদ, বলছে চাঁদ। এটা হয়ে গেছে কিন্তু সান গড আর হচ্ছে আপনার মুন গডেস। এভাবেই কিন্তু বাংলায় হয়েছে সূর্য দেবতা, চন্দ্র দেবতা, আসলে কিন্তু তা নয়। এবং হয়ে এই দেবতাদেরকে মানুষ থেকে আসলে পৃথক করা হয়েছে। ঠিক যেরকম আপনার সিধু কানুকে মানুষ থেকে পৃথক করে দেয়া হয়, মানে তাদেরকে আসলে হাজার বছরের দূরের কোনো ক্যারেক্টার বানায় দেয়া হয়, যে আসলে আপনি ওইখানে কোনোদিনও যেতে পারবেন, বা আমরা কেউ সিধু কানু না, এরকম আসলে করা হয়। কিন্তু তাদের মতে যেটা আসলে বলতেছে, এই উৎসবে যারা আসে তারা সবাই মিশি শালজং, সবাইকে মনে করা হচ্ছে মিশি শালজং, সমাজকে উৎসর্গ করে দিচ্ছে সমস্ত কিছু। মানে যা সে মানে উৎপাদন করেছে সারা বছর জুমের মধ্যে, সমাজ সেটা গ্রহণ করবে। গ্রহণ করার পরে হইতেছে যে আপনার এটা হবে। তো কিভাবে হয়? এটা তো উৎসব, সবাইকে নিয়ে গ্রামের মানুষকে খাওয়াইতে হয়। কি লাগে? মুরগি লাগে, দো বলে, ওয়াক লাগে, ওয়াক মানে শুকর লাগে। এক একটা শুকরের তখনকার দামই 5-7 হাজার টাকা। হায় হায়, এত টাকা কই পাবো, তাই না? যে এটা একটা সমস্যা। তখন আমি মাত্র চাকরিতে ঢুকেছি, মানে এত ছোট যে একটা, মানে আজকে এই মেসে থাকি তো কালকে আসলে আমার বিয়ে বদলাই গেছে, মানে একটা বাসা, আর কোথায় যে থাকি জানি না, মানে এরকম একটা জায়গা। আমার বোন কলেজে চাকরি করে, তাও আমার বোনকে বললাম,
তারাও একটা ইয়ে করতো, আমার বোন কিছু টাকা দিল, এইভাবে করে তখন একজন ফটোগ্রাফার ওইখানে এসেছিলেন ঘুরে গ্রামের মধ্যে, ওনার নাম কেলি, ওনার একটা বই আছে পোস্টকার্ডস ফ্রম বাংলাদেশ। উনাকে বললাম যে এরকম একটা উৎসব আমরা করতেছি, আপনি কিছু সহযোগিতা করতে পারেন। উনি কিছু সহযোগিতা করলো। আর আমাদের জাহাঙ্গীরনগরের বন্ধুরা, আমি যখন জাহাঙ্গীরনগর গেলাম তখন এরা জানলো যে মধুপুরের আপনি এরকম কাজ করেন, কি কি, আমি কিছু আমরা এরকম একটা উৎসব করতেছি। তখন প্রথম আমাদের যে জুনিয়র বন্ধু এরা, জুয়েল বিন জহির আমাদেরই ডিপার্টমেন্টে পড়তো, সে বললো পার্থদা আমি যাব। তখন পরাগ মিছিল, সে বললো আমিও যাব। এরকম দোলা টোলা এরকম অনেকে মিলে বলতেছে যে যাব। তাই বলছে হ্যাঁ সবাই তাহলে আসো, কিন্তু ওইখানে খাওয়া খরচ কিন্তু দিতে হবে, তোমরা তাহলে চাঁদা তুলো। তখন আমরা এরকম একটা কাগজ ছাপাইলাম যে আবার ওয়ান্না, ওয়ান্না নাম দিয়ে, কিন্তু এটা বুঝতে হবে ওয়ানগালা নাম দিয়ে না, আবার চুনিয়া, এরকম করে দিয়ে কতগুলো ফোন নাম্বার দিয়ে, আসলে ওই সময় তো বিকাশ টিকাশ কিছু নাই, এই তারা 5 টাকা 10 টাকা করে খুব বেশি, এইগুলা সবগুলা দিয়ে একটা বড় আয়োজনেই আসলে ওয়ান্না আয়োজিত হইল, বিশাল বড় আয়োজনে। এবং ওয়ান্না করতে হয় একটা মান্দিদের যে আদি রীতির ঘর, নকমান্দি বলে। নকমান্দি আপনারা জানেন যে প্রত্যেকটা আদিবাসী সমাজে কিন্তু তাদের আর্কিটেকচার কিন্তু আলাদা, হ্যাঁ, আর্কিটেকচারাল সেন্সও আলাদা। যেমন আমাদের এই ঘরের যে আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ, আমাদের যে সেন্স, যেমন আমরা একটা পার্টিশন করেছি, দেয়াল দিয়েছি, মানে আমরা দেয়ালটাকে ভিজুয়ালাইজ করছি। কিন্তু মান্দি নকমান্দিতে এই দেয়ালটা হয় ভার্চুয়াল। আপনি কি চিন্তা করতে পারেন একটা ভার্চুয়াল দেয়াল? এখন চিন্তা করতে পারবেন? আপনি এই ঘরে ঘুমাবেন, মা বাবা, আপনার মেয়ে এবং মেয়ের জামাই ঘুমাবে, কিন্তু একটা ভার্চুয়াল দেয়াল থাকবে। এটা একটা প্র্যাকটিসের বিষয়, মানে এটা আমরা তো চিন্তাই করতে পারতেছি না। আমরা চিন্তা করেছি কিন্তু পর্দা, মানে আমাদের আর্কিটেকচার সেন্স দেখেন, শুধু খরচ বাড়াইতেছি আমরা। মানে এটা তৈরি, এই দেয়ালটা তৈরি করতে কিন্তু আলাদা একটা খরচ লাগছে, শ্রম লাগছে, মানে সময় লাগছে, অনেক কিছু লাগছে। কিন্তু হ্যাঁ, এটা এক ধরনের বিলাসিতাও বা সম্পদের অনেক বেশি ব্যবহার। কিন্তু তারা একটা ঘরকে চিন্তা করেছে, ঘরের এক জায়গায় এ ঘুমাবে, এক জায়গায় ও ঘুমাবে, এক জায়গায় রান্না, এক জায়গায় গল্প করার জায়গা, এক জায়গায় এ থাকে সে থাকে। ওই নকমান্দি তখন ছিল না, একটা নকমান্দি বানাইতে হয়েছিল, মানে কৃত্রিম ভাবে ওই লম্বা ওই ঘরটা বানাইতে হয়েছিল, বানায় পরে করা হইল। তো করার পরের বছর যে এটা কি শুধুমাত্র ফসল ফলানোর পরেই আসলে উৎসব করে, তখন আমার কাছে আরো জিজ্ঞেস করতে করতে যে না, তাহলে বীজ এগুলো বন্টন করে কিভাবে? বলছে না, এটার জন্য আর একটা উৎসব আছে, এটাকে বলে গালমাক দোয়া। বলছে তখন মিশি সালজং নিজে আসে গ্রামে, এসে প্রত্যেকটা ঘরে ঘরে যায়, গ্রামে গ্রামে যায়, গিয়ে বীজ বন্টন করে দেয়। বীজ বন্টন করবে পরিবারের প্রতি। আপনি পরিবারে 5 জন মানুষ আছেন, 5 জনের জন্য এতটুকু বীজ, 10 জন আছেন, 10 জনের জন্য এতটুকু বীজ, 3 জন আছেন, 3 জনের জন্য এতটুকু বীজ। এইভাবে বন্টন করে এটা একটা উৎসব হয়। এটা মূলত তার আগের একটা উৎসব, মানে এটা ফসল লাগানোর আগের উৎসব। এইটাও আসলে করা হইলো। তা তার পরের বছর কিভাবে করবেন? তখন আমি পাঠশালা নামে একটা ফটোগ্রাফিক ইনস্টিটিউট আছে, ওইটাতে ক্লাস নিতাম। ওই বড় লোকের পোলাপান পড়তো, তাদেরকে আসলে নিয়ে গেলাম ওইখানে, যে তোমরা এটা দেখো, ছবি তুলো, ইয়ে করো। তারাও কিছু টাকা পয়সা জোগাড় করলো। তারপরে যে জুয়েল বিন জহির, পরাগ রিসিল, দোলা, শর্মিন, নীলর, মানে এরকম অনেক ছিল, শারমিন, এরকম রাজকুমার, এরকম আগে অনেকেই ছিল। ঢাকার প্রচুর মানুষজন, রফিক আজাদ থেকে শুরু করে যায় না এরকম মানুষ নাই, মানে বিভিন্ন বিভাগ সবাই কিছু দিয়ে দিয়ে এটা আসলে চলতেই থাকলো। এটা প্রতি বছরই আসলে হয়। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, যেটা আসলে ভয় পাচ্ছিলাম আমি, কিন্তু ভয়ঙ্কর ভয় পাচ্ছিলাম এই কারণেই, মানে তখন থেকে, কারণ 2003-এ শুরু করার পরে 2004-5-এ এসে ফাদার হোমরিক আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু চার্চে গিয়ে বলেছিলেন আপনার গবেষণা কি এখনো শেষ হয় নাই? পরে বলছে এইভাবে গবেষণা করলে তো আসলে হবে না, মানে আপনার গবেষণা কি এখনো শেষ হয় নাই? কারণ এখন তো আসলে ঘটনাটা অন্যরকম হয়ে গেছে। কারণ এত বেশি বাঙালিরা মানে একটা জায়গা পাচ্ছে আসলে যাওয়ার, মানে একটা চুনিয়া গ্রামে থাকার, এবং আস্তে আস্তে কিন্তু এর পরবর্তীতে অনেক এই রকমের ওয়ান্না হয়েছে যেখানে আমি যাইনি, কিন্তু এটা হয়েছে, সবাই জোগাড় করেছে টাকা পয়সা, এটা হয়ে গেছে। তার মানে এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে, মানে এটা একটা কিন্তু মানুষের একটা অ্যাক্সেস বাড়ছে, তাই না? একটা বিশ্বাসের জায়গা তো তৈরি হয়েছে, এবং জনিক নকরিক কিন্তু সেইটা আসলে করতে পেরেছেন।
এই যে একটা স্পেসের কথা আমরা বলি না, যে একটা সংহতি, যে আদিবাসী বাঙালি বা একটা সংহতি, এবং তখন অনেক ধরনের ফাইট বা ডিবেটও হয়েছে। কিন্তু আমাদের বন্ধু ফারুক ওয়াসিফরা একবার গিয়েছিল, গিয়ে কিন্তু এই সাদা চামড়াদের সাথে অনেক ডিবেট, ওইখানে ঝগড়া, ওই ঝগড়া মিটাইতে আমার 2 দিন লাগছিল চার্চে গিয়ে, এবং আমাকে হচ্ছে যে অনেক ক্ষমাও চাইতে হয়েছিল, যে না আপনারা আসলে ক্ষমা করে দেন অমুক তমুক, কারণ তা না হইলে একটা ভয়ঙ্কর সমস্যা, কারণ এখানে তো লোকবল কম, তাই না, এটা এত নয়। তো এটা আসলে এভাবে চলতেই থাকলো। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, আমরা জনি কাকচুর মাধ্যমে প্রথম যে ওয়ান্না আসলে শুরু করি, সেই ওয়ান্নাটি শুরু হয়েছিল হচ্ছে 2003-এর নভেম্বরে, এবং ওই বছরই ডিসেম্বরের 6 এবং 7 তারিখে সঞ্জীব রঙের বাড়িতে আস্কি পাড়াতে ওয়ান্না নামে এটা উৎসবটা হয়। এবং এইটা নিয়ে সঞ্জীব দা লিখেছেন উনি কোনোদিনও ওয়ান্না উৎসব দেখেননি উনার শৈশবে, এবং এত বছর পরে, 40-50 বছর পরে উনি ওয়ান্না পালন করছেন। এইটাতে আমার চোখে পানি চলে আসছিল, যে সঞ্জীব দ্বারাও আসলে ওয়ান্না লিখতেছে, ওয়ান্নার বলা সাহস করেছে, যেটা চার্জ বলেছে আসলে ওয়ানগালা। আর হচ্ছে যে এত বছর পরে যখন জনিক নকরেকরা সবাই চলে গেছিলেন হচ্ছে সঞ্জীব দাদের বাড়িতে আস্কি পাড়ায়, তখন হচ্ছে জনিক নকরেকের স্ত্রী আসলে মারা যান, অনিতা মৃ। তখন আমাকে ফোন করা হয়েছে প্রথম, যে তোমার আম্বি তো মারা গেছে, তোমার আচ্চুরে জানাও, তোমার আচ্চু তো ঘুরতেছে কই জানি, ওই গ্রামের থেকে একজন ফোন করছে। তো আমি আসলে আচ্চুকে কিভাবে জানাই, আমি আচ্চুর ভাইকে জানাইছি, আচ্চু তো আচ্চুর ভাইকে নিয়ে গেছে সাথে। পরে আচ্চুর ভাই শুধু নাকি ঘুরতেছে উঠানের বাইরে, আর আচ্চু নাকি গিয়ে আচ্চুর ভাইকে বলছে, পরে আচ্চু আমাকে গল্পটা বললো এসে বাড়িতে, বলছে তুমি কেন ছোট ভাই ঘুরতেছো আমি কিন্তু বুঝছি। আচ্চু কিন্তু ফোনের খবরও শুনেনি, কিচ্ছু শুনেনি, মানে কিচ্ছু বোঝার কথা না। বলছে তুমি কেন ঘুরতেছো এটা বুঝতেছি, কিন্তু কোনো লাভ নাই, এখনই যায়, মানে এখন কিভাবে তারা হালুয়া ঘাট থেকে আসবে, বলছে এখনই যায় আর পরেই যায়, কেউ এটা শুনবে না। কেউ শুনবে না মানে কি, অনিতা মৃর শেষ কৃত্যটা কখনোই সাংসারিক নিয়মে কেউ হইতে দিবে না, এটা আচ্ছু বলেছে। বলছে এখনই গেলে কি আর পরে গেলেই কি, বলছে এটা তো আসলে এই নিয়মে হবে না। এবং তখন আমাদেরকে বলা হয়েছে, আমরা বলছি কি একটু সময় কি অপেক্ষা করা যায় না, আসলে আমরা কে বা আমি কে, মানে এরকম তো একদম বাইরের লোক। ততক্ষণে অনিতা মৃকে বাপ্তিস্ম করানো হয়ে গেছে, উনি জানবে ভালো, বাপ্তিস্ম করানো হয়ে গেছে, এবং অনিতা মৃকে খ্রিস্ট রীতিতেই আসলে মানে আপনার কবর দেয়া হয়েছে। কিন্তু ততক্ষণে আমরা গিয়ে উপস্থিত হয়েছে, এবং একটা বড় মেসাকার, বুঝতে হবে কিন্তু অনেক আগে, তখন আমাদের কোনো পরিচয় নাই, তখন মানে চার্চের মুখোমুখি, সমাজের মুখোমুখি, তারা তো নকমা বলে, তো নকমা মানে গ্রাম প্রধান, হ্যাঁ ওনার নাম বুড়ি মোটা নামে পরিচিত, যেহেতু বুড়ি মোটাই বলতেছে, ওনাদের মুখোমুখি জিজ্ঞেস করছে। তখন আমি বললাম কি এটা যেহেতু হয়েই গেছে, আচ্চু বলতেছে, আচ্চু কিন্তু একদমই দুর্বল হয়নি, আচ্চু বলছে কি মানে কেউ যদি মারা যায় তাহলে আদি সাংসারিক নিয়মে তার গাঞ্চি শোয়া করতে হয়। গাঞ্চি শোয়া মানে হিন্দু রীতিতে যেভাবে দাহ করা, যেটা বলে দাহ করা, কিন্তু তাদের গাঞ্চি মানে হইতেছে চিতা, তাদের চিতা সাজানো সবকিছুই ভিন্ন। হিন্দুরা যেরকম চিতাতে চন্দন কাঠ দেয়, মান্দিরা প্রাপ ফাং বট গাছ দেয়, তারা বট গাছকে পবিত্র মনে করে, এরকম এক এক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় আর কি। তো গাঞ্চি শোয়া করার পরে সাংসারিক মান্দিরা বিশ্বাস করে এই আত্মা মানে সাংসারিক মতে বিশ্বাস করে বস্তুর কোনো বিনাশ নাই, বস্তুর কোনো ধ্বংস এবং ক্ষয় নাই, বস্তু শুধুই রূপান্তরিত হয় এক রূপ থেকে আরেক রূপে। আচ্ছা, এখন এই কথাটা একজন সাংসারিক কেউ আসলে বলতেছে, এটা আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন এই কথাটি যদি আইনস্টাইন বলে। আমি তো এটা জনিক নকরিক দিয়ে লিখেছি এবং লিখবো, কারণ আমি আইনস্টাইন দিয়ে এটা এই কারণেই লিখবো না, আমি জনিক নকরিকের মুখ থেকে শুনছি। জনিক নকরিক কোনোদিনও আইনস্টাইন পড়ে নাই যে এটা আইনস্টাইন থেকে আসলে উনি এটা শুনবে, উনি এটা মানুষের কাছ থেকে শুনেছে, তার সমাজে এরকম আসলে বলতেছে। এবং আত্মাকেও আসলে বস্তু হিসাবে আসলে এখানে বিবেচনা করেছে, যে আত্মার আসলে বিনাশ নাই, এই কারণেই তারা বিশ্বাস করে এই আত্মাটা রূপান্তরিত হবে। এখন যেহেতু আপনি এইটা বলতে পারেন, যেহেতু এটা মানুষের সমাজ, তার জন্য তারা চায় আত্মা যাতে আবার মানুষ হিসাবে জন্ম নেয়। এর জন্য তার গোত্রের যে মানুষজন, তারা হচ্ছে যে আপনার আজিয়া নামে এক ধরনের গান করে, ওই গান করে করে আত্মাকে আসলে বলে
হাই হাই তুমি যে মারা গেছো, তুমি আবারও আমার বংশেই জন্ম নিবা, তোমারে এই খাওয়াবো সেই খাওয়াবো, অনেক লোভ দেখায়, তোমাকে এইটা দিব সেই দিব, তোমাকে কোনো কাজ করতে হবে না, তোমাকে সারাদিন গান শোনাবো, তোমাকে এই ধানের চু খাওয়াবো, এই সেই বলে। আসলে তুমি আমার কাছে আসো, এটা কানতে কানতে একদমই গান শিশুয়া, মানে আপনার ওই চিতা থেকে শুরু করে মানে আপনার দেলাং নামে একটা জায়গাতে আসতে হয়। দেলাং হচ্ছে মৃতের স্মরণে তৈরি করা আরেকটা ঘর, যেই ঘরের মধ্যে আত্মাকে আসলে রাখা হয় একটা মুরগির ভিতরে। তখন আসলে আমরা আচ্ছু বলল তাহলে অনিতা মীর জন্য দেলাং রাখা হোক। তো দেলাং রাখতে গেলে অনেক খরচ, কারণ ওই দিনই অনিতা মীর একটা শ্রাদ্ধ হবে, এটা খ্রিস্টান নিয়মে হয়, যেদিন আসলে তার দাফন হয় বা কবর হয় ওই দিন একটা শ্রাদ্ধ হয়। আর যদি দেলাং রাখা হয় তাহলে দেলাং পুড়িয়ে মানে দেলাং শোয়া করে আবার একটা শ্রাদ্ধ হবে। একটা শ্রাদ্ধে তো কত খরচ বুঝতে পারছেন। তখন সবাই বলল কি তোমরা কি এই শ্রাদ্ধ করতে পারবা? চিন্তা করেন বিষয়টা আসলে কত কঠিন, বিষয়টা টাকার সাথে সম্পর্কিত। শ্রাদ্ধ আর একটা ওয়ান্না আয়োজন কিন্তু এক নয়। তখন কিন্তু সাহস করে আসলে বলতে হইল। আচ্ছু বলছে কি অবশ্যই করতে পারবে। আচ্ছু বলল কি শ্রাদ্ধ 5 জনকে নিয়ে করা যাবে, 2 জনকে নিয়ে করা যাবে। বলছে আমি যতজনকে নিয়ে আসলে করতে চাই করা যাবে, অবশ্যই করা যাবে। তখন মানে তো সব আচ্ছুই বলতেছে তো যে আসলে করা যাবে, যে আসলেই করা যাবে। তখন আসলে এরকম করা হইল। যেটা আসলে শিক্ষার কথা বললাম সেটি হচ্ছে এই যে জনিক নকরেকের কথা বলা হচ্ছে, জনিক নকরেক যদিও বাংলাদেশে আদিবাসী হোক কিংবা বাঙালি, মানে গ্রামে থাকা যে কোনো মানুষের মধ্যে সর্বাধিক বেশি মিডিয়া কাভারেজ পাওয়া মানুষ, মানে ওনার মতো মিডিয়া কাভারেজ কেউ পায়নি এখনো পর্যন্ত। জনিক নকরেক বাংলাদেশের একমাত্র মানুষ যিনি সর্বাধিক বেশি গবেষণায় মানে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন একাডেমিক গবেষণায়। সেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হোক, সেটা হচ্ছে আপনার ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, এরকম ইউরোপের বিশ্ববিদ্যালয় হোক, আমেরিকার বিশ্ববিদ্যালয় হোক, এছাড়া হচ্ছে বিভিন্ন রকমের অন্য গবেষণাতে উনি আসলে ভূমিকা রেখেছেন একদমই মানে তথ্যদাতা হিসেবে, বিশ্লেষক হিসাবে। প্রচুর মানে অন্য সংগঠনকেও আসলে সহযোগিতা করেছেন। এই রকমের একটা মানুষও যখন আসলে শেষ জীবনে অসুস্থ ছিলেন তখন তাকেও কিন্তু বাপ্তিস্ম নেওয়ার জন্য ট্রাই করা হয়েছে, মানে উনি যাতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কিন্তু উনি আসলে এটা চাননি, ওনার পরিবারের লোকজনও বলেছে কেন চাইবে। আর এখন তো একটা বড় দল তৈরি হয়েছে, তাই না? যে হরেনেরা আছে, এরকম প্রচুর মানুষ আসলে আছে যারা চায় না এরকম, তাই না? বাঙালিদের একটা বিশাল বড়, মানে আমার চোখে পানি এসে যায়। তো এই জনিক নকরেক যখন মারা গেলেন তখন তো তার গান শিশুয়া হইলো এবং সবাই দেখলো আসলে যে আসলে 40 বছর পরে আসলে আবারও আদি নিয়মে এটা হচ্ছে। তো আমি এটাতে একদমই অবাক হইনি, কারণ যে আলোচনাটা আসলে হচ্ছিল শেষ পর্যন্ত, যে এখানে চার্চ ছিলেন সবাই ছিলেন, তারা মেন স্ট্রিমরা আসলে জনিক নকরেকের শেষকৃত্য যে হবে এটাকে আসলে কোট আনকোট কালচার হিসাবে আসলে রিড করেছেন। বলছে এটা তো আসলে আদি একটা সংস্কৃতি, উনি যেহেতু এই সংস্কৃতি পালন করতেন। এটা আমি কিন্তু কোনোদিনও মনে করিনি এটা আসলে একটা আদি সংস্কৃতি, কারণ উনি তো একটি দর্শনকে ধারণ করেছেন, তাই না? এটা তো কিছু ফিলোসফি। আপনি একটা মানে হচ্ছে টেক্সচুয়াল ধর্মকে বলবেন হইতেছে মানে আপনার ফিলোসফি, আর অন্য ধর্মকে যেটা টেক্সটলেস, যার কোনো পুস্তক নাই, বেদ, গীতা, বাইবেল, কোরআন শরীফ নাই বা ত্রিপিটক নাই, তাকে আসলে আপনি বলবেন যে না এটা আসলে সংস্কৃতি, তাই না? বা বলবেন লোক সংস্কৃতি। আর যেটা টেক্সট আছে তাকে আসলে বলবেন হইতেছে যে মানে এটা ফিলোসফি, এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি কিন্তু ওইখানের মধ্যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধানই দেখতে পেয়েছি, যেহেতু একজন মানুষ 111 বছর পর্যন্ত এই বিশ্বাস নিয়ে আসলে ভালোভাবে বাঁচতে পেরেছেন এবং অবদান রাখতে পেরেছেন। এটা তো এমন নয় উনি একা বেঁচেছেন, উনি তো অবদান রেখেছেন এবং প্রচুর মানুষকে আসলে উদ্দীপ্ত করেছেন, উজ্জীবিত করতে পেরেছেন আসলে, মানে প্রচুর মানুষকে। এখন খুব মানে আর বলবো কি খুব বোরিং লাগতেছে কি ঠিক জানি না। তো এই যে এই কিছু কয়েকদিন আগে ঢাকা শহরে ঢাকা ওয়ানগালা হইলো, ওইখানে আমাকে আলোচনার জন্য নিয়েছিল। ওইখানে মেয়র ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের, ওইখানে এমপি ছিলেন জুয়েল আরেং, সবাই ছিল, সঞ্জীব দ্বারা ছিল। আমার চোখে একদমই পানি চলে আসছে, কারণ যখন ওইখান থেকে আমাকে দাওয়াত দেওয়া হয় তখন বললো যে আমরা এই ওয়ানগালাটা
ওয়ানগালা নামেই তো ঢাকার সবসময় করে। এই ওয়ানগালাটা জনিক আচ্চুর নামে ডেডিকেট করছি। সত্যি আমার চোখে আমি একদম কান্না চলে আসছে। আমি বলছি হাই রে 2000 শোনে, মানে কেউ তার নাম বলেনি। মানে জনিক নকরেক, আমি কিন্তু জনিক নকরেক ব্যক্তি হিসাবে কখনোই তাকে শ্রেষ্ঠ করছি না, কারণ তার কাছ থেকে আমি ওই দর্শনটা আসলে শিখিনি। পৃথিবীর যে কোনো মানুষেরই জনিক নকরেক হওয়ার মতো যোগ্যতা আছে, তার ওই ক্যাপাসিটিও আছে, সবকিছুই থাকে প্রতিটি মানুষের, এইখানকার সবার, যদি সে ওই স্পেসটা আসলে পায়। জনিক নকরেক ওই স্পেসটা তৈরি করেছিলেন, কিংবা আমরা ওই স্পেসটাতে আসলে একত্রিত হতে পেরেছিলাম। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ তা না হইলে কিন্তু আমাদের এইরকম সবাই আসলে জনিক নকরেক। পৃথিবীতে যদি 500 কোটি মানুষ থাকে, জনিক নকরেকের মতে সবাই আসলে জনিক নকরেক, কিন্তু কেউ আসলে জনিক নকরেক হয়ে উঠতে পারছেন না তো, কারণ তার গল্প কেউ শুনছে না তো, বা তার কেউ গল্পটা নিয়ে কেউ আসলে প্রোটেস্ট করছে না বা দাঁড়াচ্ছে না। বা এই যে একটা চিন্তা করা যায় যে ঢাকা ওয়ানগালার মতো জায়গাতে, মানে এত চার্চ প্রভাবিত এইগুলা, বা এত মেইন স্ট্রিম প্রভাবিত, তারাও মানে ডেডিকেট করছে হইতেছে এরকম একজন মানুষ যিনি সাংসারিক ধর্ম পালন করছেন, এবং সংখ্যায় যদি এটা একটিও হয়, তাও কি হচ্ছে যে আপনার সেই বিশ্বাসে একটা আঘাত লাগতেছে না, যে পৃথিবীতে একজন মানুষ হইলেও এই বিশ্বাস ছাড়াও আসলে বাঁচা সম্ভব, মানে অন্য বিশ্বাস দিয়েও পৃথিবীতে বাঁচা সম্ভব। মানে মনে করেন যে আমরা সবাই একটা বিশ্বাসের ঘরানার, মনে করেন যে আমরা সবাই আওয়ামী লীগ, কিন্তু কেউ যদি একজনের কমিউনিস্ট পার্টি থাকে, তাও কি উনি প্রমাণ করছেন না আওয়ামী লীগ ছাড়াও আসলে অন্যভাবেও রাজনীতি করা সম্ভব? সেটা আসলে মানে বিশ্বাস, বা বিশ্বাস ছাড়াও হতে পারে, মানে বিশ্বাস ছাড়াও আসলে অন্য কেউ আসলে হইতে পারে, এরকম একটা জিনিস। তো এই দর্শনের একটা অন্যতম বড় বিষয় হচ্ছে তারা বিশ্বাস করেন মানে দুনিয়ার একজন মানে দুনিয়ার একজন আছেন। আচ্ছুকে অনেক জিজ্ঞেস করেছি উনি মেয়ে না ছেলে, মানে আমরা আসলে এটা বুঝতে হবে। আমি কিন্তু সব প্রশ্নই জিজ্ঞেস করেছি আমার বড় হওয়া থেকে। আমি জানি যে পৃথিবীতে 3টেই আসলে লিঙ্গ আছে, তাই না, মেয়ে ছেলে কিংবা হিজড়া। ওই জায়গা থেকে আসলে জিজ্ঞেস করছি যে আমি জানি যে আমি তাই জানি আসলে দুর্গা হইতেছে মেয়ে, মানে ওইভাবেই আমি জানি, তাই না, যে গণেশ আসলে ছেলে, তো ওইভাবেই তো আমি জিজ্ঞেস করবো। তো ওনারা বলছেন যে বাগো বা বরম্বি যার তলপেট, মানে মান্দি কুশুকে বলে চিপাং ফাকসা। আচ্ছু আমাকে বোঝানোর জন্য এটা তলপেট বলছেন, আমি সব জায়গায় এটা তলপেট লিখি, মানে এই কারণে এটা নট মানে ওভার, মানে জরায়ু নয়, কিন্তু এটা কিন্তু জরায়ু নয়, তলপেট কিন্তু ছেলে মেয়ে হিজড়া যে কারোই থাকতে পারে। মানে বলতেছে বাগো বা বরম্বির তলপেট থেকে দুনিয়ার সকল প্রাণের আসলে জন্ম হয়েছে। এখন বাগো বা বরম্বি কি নারী না পুরুষ, এটা আচ্ছু কখনোই আসলে বলেননি। বলছে তো আচ্ছু অবাক হয়ে যান আসলে এই প্রশ্নগুলাতে, আসলে মানে অবাক হয়ে উনি এটা চিন্তা করেন যে এটা কি উনার ভুল, উনিও কি এটা কেন আসলে জিজ্ঞেস করেন নাই, বা এটা এমন প্রশ্ন কেন, মানে দুনিয়াতে এরকম প্রশ্ন আসলে থাকে। তো এটাও ওনাকে জিজ্ঞেস করেছি উনি হিজড়াও কিনা, না উনি হিজড়াও নন। মানে এই মানে লিঙ্গ যে আসলে থাকতেই হয় এরকম নয় হয়তো, বা আসলে মানে বিষয়টা তো এই যে তলপেট থেকে যে সবাই সৃষ্টি হইল, এটা কেন জরুরি আসলে আমাদের পৃথিবীর জন্য, এই তথ্যটা কেন জরুরি? বলছেন শুধুমাত্র এই কারণেই আমরা মনে করি ফড়িং হোক, গাছ হোক, মুরগি হোক, বাঘ হোক, হাতি হোক, কি মানুষ হোক, কি ব্যাঙের ছাতা বা মাকড়সা বা পিঁপড়া, আমরা সবাই একই তলপেট থেকে জন্ম নিছি। এর জন্য আমরা সবাই ভাই বোন। এর জন্য আমরা কেউ কাউকে আসলে ধর্ষণ করতে পারি না, হত্যা করতে পারি না, খুন করতে পারি না, দখল করতে পারি না, শুধু এই কারণে, কারণ একই জায়গা থেকে জন্ম নিছি। এর জন্য আমরা আসলে একের সাথে আরেকজন নির্ভর করে আসলে বাঁচি। তখন আমি জিজ্ঞেস করলাম যে নির্ভরতাটা কিরকম আসলে, যদি আসলে বুঝি। বলছে নির্ভরতাটা এমন যে যখন কোনো মানবীদের আসলে জন্ম হয়, তখন তার শরীরের মধ্যে আপনারা কি কখনো একটা পিঁপড়ার বাসা দেখেছেন? গাছের মধ্যে হয়, হ্যাঁ, এত বড় বড় পিঁপড়া, এই বাসার মধ্যে পিঁপড়ার ডিম হয়, এটা দিয়ে মাছ ধরে অনেকে। ময়মনসিংহ ওই পিঁপড়ার বাসার অনেক বড় বাজার আছে, তাই না, জ্যোতিদা হয়তো মাছ ধরেছে, তো আপনি তো মাছ ধরবেন। ওই পিঁপড়ার বাসাতে এক ধরনের গালা হয়, ওইটা এনে পুরাইয়া শরীরের মধ্যে একটা ছাপ দিতে হয়। এই ছাপটি হচ্ছে এই দুনিয়াতে যে আপনি জন্ম নিছেন এটার একটা চিহ্ন। মৃত্যুর পরে এই চিহ্নটা দেখে আসলে বোঝা যাবে
যে আপনি কোথায় যাচ্ছেন, এবং মৃত্যুর পরে যে কাজগুলা করা হয়েছে তার করার মানে দাহ করার পরে তার সমস্ত কিছু ঢেকে রাখা হয়েছে। একটা নতুন পাতিল দিয়ে ওইটা ঢেকে রাখতে হয়। পাতিলটা উল্টানোর পরে দেখা যায় ওইখানে কোনো একটা ছাপ থাকবে, মানে কোনো একটা চিহ্ন থাকবে। তো চিহ্নটা দেখে বোঝা যাবে উনি কি মানুষ নাকি পাখি নাকি কবুতর নাকি বাঘ নাকি কোনো কিছু না হয়ে জন্মেছেন, মানে এখানে রূপান্তরিত হয়েছে। তো আবার আচ্ছা, এইগুলো এত ইন্টারেস্টিং ম্যাটাফোর, এগুলো আচ্ছু আমাকে বুঝাইতে আচ্ছুর মনে জান শেষ হয়ে গেছে, আর আমি তো বুঝতেই পারিনি, আমি স্টিল না বুঝতে পারিনি। আচ্ছু আমাকে দুইটা জিনিসের কথা বলছেন, যে দুইটা জিনিস দিয়ে পৃথিবীর সকল দর্শন চলে। তার একটি হচ্ছে স্পেস আর একটি হচ্ছে সাইন, মানে চিহ্ন। এই যে চিহ্নের কথাটা বলতেছে, এটা কিন্তু এত সোজা নয়। এই যে একটা, এটা মনে হইতে পারে আয় হায় এটা আদিবাসীরা ট্যাটু আঁকে, চিহ্ন দেয়, আসলে কি এটা এত সহজ? ট্যাটু আঁকে বা কেউ সিঁদুর দিচ্ছে, তাই না? যে এটা কি আসলে এত সহজ কোনো সাইন? মানে সাইন কি আসলে এত সহজ কোনো বিষয় পৃথিবীর? তাহলে আমরা রাগ করি কেন? তাহলে আমরা ভি চিহ্ন আসলে দেখাই কেন, আর বুড়া আঙুল দেখালে রাগ করবো কেন? মানে সাইন যদি এত প্রভাবশালী হয় পৃথিবীতে, সাইন অবশ্যই প্রভাবশালী এবং সাইন বোঝা খুবই কঠিন। তো এই যে সাইন দেখে দেখেই আসলে ওরা বুঝতে পারে সমস্ত কিছু, মানে চিহ্ন, প্রকৃতির চিহ্ন বলেছে যে প্রকৃতি আসলে নাকি চিহ্ন দেখায় যে কখন কি হবে। এই যে করোনা মহামারীর সময় আচ্ছু বলেছে, সেটা ফোনে যেহেতু যাওয়া যাচ্ছে না, ওইটা আমরা মেনটেন করেছি। পরে যদিও করোনার সময় পরে গিয়েছি, আচ্ছু আবার বলছে ডিটেইল যে প্রকৃতির মধ্যেই চিহ্ন দেখা যাবে মানুষের সমাজে কোনো মহামারী হবে কিনা। এই মহামারী আগেও হয়েছিল, কলেরা, কালাজ্বর, বসন্ত, তখন প্রকৃতিতে এই চিহ্নটা আসলে দেখা গিয়েছিল, এবং এটা হবেই। এটা বুঝতে পারে আসলে মানুষ, বুঝতে পারে যারা রিড করতে পারে আসলে প্রকৃতি, মানে চিহ্ন যারা আসলে বুঝতে পারে, বা একটা স্পেসকে যারা আসলে ক্ষতি করে না। স্পেস মানে তো শুধু জায়গা নয়, তো আপনারা তো অনেকেই জানেন স্পেসের যে বিষয়টা, স্পেসকে যারা আসলে ক্ষতিগ্রস্ত করে না, স্পেসকে যারা আসলে বিপদাপন্ন করে না। উনি যেটা আসলে বলতে চেয়েছেন, কেন জিনিসটা গুরুত্বপূর্ণ, মানে এই যে ম্যাটাফোর গুলা দেখেন, আমরা বলি না যেমন নদী ম্যাটাফোরটা আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, এটা জানেন তো? সারা পৃথিবীর মধ্যে, মানে সারা পৃথিবীর মধ্যে নদী নিয়ে আমাদের যে চিন্তা, মানে এই কন্টিনেন্টের যে চিন্তা, এটা পৃথিবীর কোথাও নাই। আমরাই একমাত্র যে চিন্তা করেছি নদী 3 জায়গায় প্রবাহিত হয়, আসমান, মাটি এবং পাতাল। আমরা বলি পাতাল গঙ্গা, আমরা বলি আকাশ গঙ্গা, আর গঙ্গা তো প্রবাহিতই হয় মাটিতে। এটা পৃথিবীর আর কোথাও নাই। মানে যারা চিন্তা করতে পারছে, মানে নদী 3টি জায়গায় প্রবাহিত হইতে পারে। আসলে তো পাতাল গঙ্গা বলতে হয়তো বা কিছুই নাই, আকাশ গঙ্গা বলতে হয়তো বা কিছুই নাই, কিন্তু এটা স্পেসের একটা ধারণার কথা আসলে বলেছে। ঠিক মানে মানে একই রকম ভাবে মানদীদের মধ্যে এই জিনিসটা চিন্তা করেছে যে পৃথিবীকে যদি ভাগ করে ফেলা হয়, পৃথিবীটা 3 ভাগ, তার একটি হচ্ছে হাবিমা, মানে মানে গর্ভমাটি, মানে গর্ভভূমি, মধুপুরকে হাবিমা বলে সাধারণত। হারঙ্গা, হারঙ্গা মানে উত্তর দিক, সহজভাবে আমরা বুঝাইতেছি মেঘালয় পাহাড়। মানে আমরা তো দুনিয়াকে এতটুকু ছোট্ট করে চিনি, আমরা কি জানি এইতে কসমিক জগৎ কত বড় দুনিয়া, তাই না? আমরা জানি যে উত্তর দিক মানে তো হইতেছে মেঘালয় পাহাড়, ওইখানে চিকমাং নামে একটা পাহাড় আছে, এতটুকু পর্যন্ত আমরা জানি। এর জন্য গল্পেতেও আসলে এইগুলাই আসছে, উঠে আসছে উত্তর দিক। আর এর ভিতরের অংশটা হচ্ছে হাফাল। আমরা এখন খুব সাধারণভাবে বুঝি হালুয়াঘাট টালুয়াঘাট, শেরপুর, এগুলো হচ্ছে হাফাল অংশ। তো এই যে হাবিমার একজন মানুষ, যিনি হাবিমাতে বেশি সময় আসলে থেকেছেন, এবং মান্দিদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দামা, খ্রাম, রাং এগুলা বলে, এগুলা কিন্তু প্রত্যেকটার অর্থ আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জীবন্ত। দেখেন, আমরা কি চিন্তা করতে পারি এই গ্লাসটা জীবন্ত? তাহলে আমার বাচ্চা যদি এই গ্লাসটা জীবন্ত চিন্তা না করতে পারে, তাহলে এই গ্লাসটা তার ভাঙ্গা ফালাইলেই কি, এই গ্লাসের দাম 2 টাকা হইলেই কি আর 100 টাকা হইলেই কি? কিন্তু যে বিশ্বাস করেছে তার এই বাজনা বাদ্যযন্ত্রটা জীবন্ত, সে তো এই বাদ্যযন্ত্রটা যা দিয়া বানানো হয়েছে, যেমন আমি বলি নাগারা নামে একটা বাদ্যযন্ত্র আছে, যেটা বাজানোর মাধ্যমে, মানে বাদ্যযন্ত্র বাজানো মানে তো এটাও তো জানেন শব্দ, তাই না? এটা আদি ভারতীয় দর্শনে বলেছে কিন্তু শব্দই ব্রহ্ম, এমনকি কোরআনেও কিন্তু আছে শব্দ এত গুরুত্বপূর্ণ জিনিস। এই যে সাউন্ড, স্পেস এন্ড সাইন, এর বাইরে দুনিয়াতে কোথায় যাওয়া সম্ভব নয়। এই যে সাউন্ড ক্রিয়েট করতেছে, শব্দ, শব্দ দিয়ে আসলে বুঝাচ্ছে এখন কিছু একটা শুরু হবে। এই যে নাগারা, তো নাগারা বানানোর জন্য মাটির পাতিল লাগে, মানে মাটি,
এই কারণে সে মাটির কাছে নতজানু হয়েছে। নাগারা বাজানোর জন্য একটা পশুর চামড়া লাগবে, এর জন্য সে পশুর কাছে নতজানু হয়েছে, কৃতজ্ঞ হয়েছে। এটা বাজানোর জন্য এক ধরনের বাঁশের কাঠি লাগবে, ও আবার বাঁশের গাছের কাছে কৃতজ্ঞ হয়েছে। তার সমস্ত রিচুয়ালের মধ্যে এই কথাগুলা বলতেছে যে তোমার চামড়া দিয়ে যে এটা বানাইলাম আমারে ক্ষমা কইরো, কোনো ভুল হয়েছে কিনা। এই যে মাটি দিয়ে যে কেউ পাতিল বানাইছে, তুমি কি কষ্ট পাইছো? কষ্ট পাইলে আমাকে ক্ষমা কইরা দিও। তারপরে বলতেছে যে এই যে বাঁশ কাটলাম, বাজনা বাদ্যযন্ত্র বাজাইলাম, আমাকে ক্ষমা কইরা দিও। তবে তোমারেও কিন্তু দান করতেছি, উৎসর্গ করতেছি। এই যে দেখো তোমাকে মোরগের রক্ত দান করলাম, এটা আমার মোরগ, আমি অনেক কষ্ট করে এটা পালছি, বা তোমাকে এটা আসলে দিলাম, হ্যাঁ আমার হইতেছে যে এটা দান করে দিলাম, তোমাকে উৎসর্গ করে দিলাম, তুমি একটু খুশি হও বা ক্ষমা করে দাও, এই জিনিসটা বলতেছে। তার মানে এই দর্শন বারে বারে প্রকৃতির প্রতি আসলে নতজানু হইতে বলতেছে, কৃতজ্ঞ হইতে বলতেছে। আমি দেখেছি যে সিঁড়িতে লেখা থাকে সিঁড়ি থেকে নামার দোয়া, তারপর সিঁড়িতে ওঠার দোয়া, এগুলো আমার কাছে ভালোই লাগে। প্রস্রাবেরও দোয়া আছে, এটা ভালো। হিন্দুদের মধ্যে নাকি আছে তুলসী পাতা পাড়ার মানে মন্ত্র আছে, তুলসী গাছ থেকে যে তুলসী পাতা পারবে এটা মন্ত্র আছে। তো মান্দিদের ক্ষেত্রে সাংসারিক যারা, তারা হচ্ছে যে এইরকম খালি কৃতজ্ঞতা জানায়, খালি নতজানু হয়। নতজানু হয় এই কারণে সে খালি মনে করে আয় হ্যাঁ আমি তো কেউ না, এই ব্যাঙের ছাতাটাই মনে হয় শ্রেষ্ঠ, আমি তো কেউ না, এই মৌমাছিটা মনে হয় শ্রেষ্ঠ, বা এই গাছটা মনে হয় আসলে শ্রেষ্ঠ। এই যে একটা নন এথনোসেন্ট্রিক চিন্তা, মানুষ কেন্দ্রিকতার বাইরে একটা চিন্তা, এইটা হচ্ছে যে অসাধারণ, যেটাকে আমাকে আসলে নাড়িয়ে দিয়েছে, মানে চুরমার করে দিয়েছে আসলে, মানে এইরকম ভাবে বলতে গেলে এটা অনেকের মধ্যে আছে, অনেক জায়গা থেকে। এইটা একাডেমিক্যালি বা থিওরিটিক্যালি আমরাও লিখি, কিন্তু আমরাও অনেক বেশি এথনোসেন্ট্রিক। হ্যাঁ অবশ্যই, কারণ আমি বড় হয়েছি একটা মানুষ কেন্দ্রিক চিন্তায়। আমি চাই আমার একটা বিল্ডিং হোক, কিন্তু সে চায় না কিন্তু তার একটা এরকম কোন স্থায়ী স্থাপনা আসলে হোক। এর জন্য দেখেন সে তার ঘরের রূপান্তর কত ভাবে দেখাইছে। মানে ঘরটা কখনো হচ্ছে আপনার নকমান্দি, মানে যখন সে থাকে, আবার যখন সে জুমে যায় তখন ঘরটার নাম হচ্ছে বুড়াং, এটা পাহারা দেয়, ঘরের স্ট্রাকচারই আলাদা। যখন সে মারা গেল, এই শরীর যখন আবার পুড়বে, তখন এটাকে আসলে বলছে গানছি চিতা, এটা তার ঘর, কিন্তু আবার তার আত্মা এসে থাকে এটা দেলান। সে স্ট্রাকচারেরও রূপান্তর দেখাচ্ছে, কিন্তু মানে বিভিন্ন ভাবে প্রকৃতিকে আসলে জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, নতজানু হতে চাচ্ছে। তো জনিক নক্রেক যে জীবন দর্শন আসলে ধারণ করেছেন, সেই জীবন দর্শনের মাধ্যমেই হচ্ছে যে আমরা প্রকৃতির কাছাকাছি, মানুষের কাছাকাছি, জীবনের কাছাকাছি আসলে যেতে পারি। এবং উনি বলছে যে জীবনের সাথে জীবন মেলানোর এবং প্রাণের সাথে প্রাণ মেলানোর আসলে কথা এইগুলা, হ্যাঁ সবাই। এবং তাদের মতে তো দুনিয়ার সবাই হচ্ছে যে সাংসারিক, মানে আমরা সবাই কিন্তু সাংসারিক বিশ্বাসেই আসলে বিশ্বাসী, তারা বিশ্বাস করে এরকম। তো আমরা এইখানে আসলে শেষ করে দিচ্ছি। এবং হ্যাঁ, উনার শ্রাদ্ধটা হবে হইতেছে 1 বছর পরে। উনার পরিবার 1 বছর ধরেই ওই মুরগিকে খাবার নাকি দিবে, এটাতে তারা রাজি হয়েছে। আপনারা সবাই ওইখানে যাবেন।